ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানায় রুবেল হত্যা মামলায় র্যাব ২ গ্রেপ্তার দেখিয়ে আদাবর থানায় হস্তান্তর করেন। পরে রাত ১টার পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে আদাবর থানা পুলিশ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন ফরহাদ হোসেন। এর আগে ১৯ আগস্ট ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরে একটি মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান। এই মামলায় ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী ও পথচারী হত্যা মামলায় আসামি করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের ৩ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অফিস সহকারীকেও। ৪ বছর আগে যাত্রাবাড়িতে এক বিএনপি নেতার অবৈধ হিমাগার বন্ধে পরিচালিত অভিযানে ছিলেন তারা। অভিযোগ উঠেছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই তাদের ২ হত্যা মামলার আসামি করিয়েছেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। যাত্রাবাড়ির এই বাড়িটির মালিক বিএনপির নেতা নবিউল্লাহ নবীর। বাড়িটির নিচতলায় হিমাগারটির মালিকানা দেখানো হয়েছে তার জামাতা সিরাজউদ্দৌলাকে। হিমাগারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য ২০২০ সালে নথি জালিয়াতি করেন শ্বশুর জামাতা। এ নিয়ে সন্দেহ হলে যাচাইয়ের জন্য ঢাকা ডিসি অফিসকে চিঠি দেয় অধিদপ্তর। প্রমাণ মেলায় হিমাগারের মালিক বিএনপির নেতা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন ডিসি অফিস। অভিযান চালিয়ে হিমাগারটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ২০২৪-এ এসে দেখা যায় ওই ঘটনায় যুক্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকেই আসামি করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে। তাদের অভিযোগ, ওই বিএনপি নেতার জালিয়াতি ধরে ফেলার কারণেই মূল্য দিতে হচ্ছে তাদের। ওই অ্যাগ্রো বেসিস কোল্ড স্টোরেজের বিরুদ্ধে যারা আমরা রাষ্ট্রীয় স্বার্থে পরিবেশ রক্ষার স্বার্থে যারা কাজ করেছি তাদের নামই ঘুরে ফিরে একই সিরিয়ালে ৫-৭ জনের নাম আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা তো আমাদের উপরে প্রতিহিংসামূলকভাবে দিয়েছে। সনদ জাল কিনা এটা দেখার জন্য আমরা চিঠি লিখে কি অপরাধ করেছি? এজন্য এখন তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আমরা হয়রানির শিকার হচ্ছি। আসল আসামিদের সাথে আমাদের মতো নিরাপরাধ লোক যাদের সাথে এই জুলাই হত্যাকাণ্ডের কোনো রকমের সম্পর্ক থাকার সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এই ২ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ২টি হত্যা মামলা করা হয়। এদিকে ওই জালিয়াতি মামলার বাদী ডিসি অফিসের অফিস সহকারী মোশাররফ হোসেন ও অভিযানে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, এমনকি এই ঘটনায় সরকারি চিঠি দেওয়া অফিস সহায়ক ও মামলার সাক্ষী নজরুল ইসলাম আর জাফর শিকদারকেও মামলার আসামি করা হয়। নিহতদের স্বজন না হয়েও মামলার বাদী হয়েছেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের নেতা আবু বক্কর। মামলা দুটিতে ৪৪২ জনের নামসহ ৩ থেকে ৪ হাজার আসামি করা হয়। আসামিদের বেশিরভাগকেই চেনেন না বাদী নিজেই। ডিসি অফিসের অপারেটর, পরিবেশ অধিদপ্তরের যে কর্মীরা, ওরা কি এখানে আসছে? আপনি দেখছেন? আর দেখছি না দেখছি এটা হলো পরের হিসাব। যখন গোলাগুলি হয়েছে তখন আপনি করেছিলেন। নবিউল্লাহ নবীকে আপনাকে এই মামলাটা করাইছে? তাহলে সব আপনি জানেন। অভিযোগ উঠেছে এই ঘটনার মূল কারিগর বিএনপির নেতা নবিউল্লাহ নবী। মামলা দুটি করিয়েছেন আবু বক্করকে দিয়ে। এছাড়া আমাদের কোনো ব্যক্তিগত না, তাদের যে অভিযোগটা কি তারা তো অভিযোগ করবো, বাঁচার জন্য অভিযোগ করবো। এটা আমাদের পার্টির নির্দেশ। যারা সরকারি আমলা বা সরকারি ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার আছে, সবাই মামলা আপনারা হাইকমান্ড থেকে কম্পিউটার অপারেটর কি এটার সাথে জড়িত ছিল বিধায়ক। এদিকে শিক্ষার্থী সাকিব হত্যা মামলার সাক্ষী করা হলেও বাবা মুর্তুজা আলম তার কিছুই জানেন না। না না, এই ব্যাপারে আমার কি জানাই নাই। আমার বলছিল যে নেতারা যে মামলা করেন, আমি বলছি যে না, আমি মামলা করব। এই অবস্থায় পুলিশ বলছেন আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে পুলিশ হোক বা সরকারি লোক হোক, এটা তদন্ত করে যদি মনে হয় ওই নামটা থাকা উচিত তাহলে তার নাম থাকবে। গদবাধা এখন আর নেওয়া যাবে না। সংশ্লিষ্টদের মত, এই ধরনের মামলায় গণঅভ্যুত্থানের চেতনাই প্রশ্নবিদ্ধ হবে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সকাল 10টা 55 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরুর কথা রয়েছে। এছাড়া আজ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন
এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রতিনিধি দলটি। দুপুরে প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। আর নয়াদিল্লি থেকে বিকেলে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশের আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে এক সেমিনারে তিনি একথা জানান। বলেন, বিদেশি সহায়তায় নির্ভর না করে রাজস্ব আদায় বাড়াতে হবে। এ সময় সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অর্থ আইন নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। এতে উঠে আসে নতুন আইন ও রাজস্ব আদায়ের নানা বিষয়। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আইন মেনেই রাজস্ব আদায় করা হবে। করদাতাদের জন্য স্বস্তিকর পরিবেশ তৈরি করা হবে। তবে কর আদায়ে জোর দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশের সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে একটা বিরল সুযোগ হয়েছে। তারা আমাদের একটা ক্লিন স্লেট দিয়েছে। আমরা এই ক্লিন স্লেটে নতুন করে লিখব। আমরা এখন যা কিছু লিখব সেটাই হবে বাংলাদেশের নতুন ইতিহাস। সুতরাং আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, কর ফাঁকি বন্ধ করতে হবে। বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থানেও জোর দেন তিনি। তাগিদ দেন সরকারি অর্থের অপচয় কমাতে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই। তার নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম, যেটা আমরা দেখতে পেয়েছি, যে এগুলো আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব। তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা। উপদেষ্টা জানান, অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের 1 মাসের কর্মযজ্ঞ তেমন আশানুরূপ নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় তারা নতুন করে সংবিধান লেখার দাবি জানান। বলেন, 72-এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গঠনের 1 সপ্তাহের মাথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। এতে সমসাময়িক নানা বিষয়ে উঠে আসে। সংগঠনটির নেতারা জানান, সরকারের কর্মযজ্ঞে আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না। তবে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারকে কোনো সময় বেঁধে দিতে চায় না সংগঠনটি। আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট পতনের 1 মাসের উপর সময় চলে গেছে, কিন্তু এখনো শহীদদের নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার। এই বিলম্ব গ্রহণযোগ্য নয়। অনেকে আহত আছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না। নতুন করে সংবিধান লেখার দাবি জানিয়ে নেতারা বলেন, এর জন্য প্রয়োজনীয় সব সহায়তা করবেন তারা। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা। আমরা মনে করি যে 71-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল। তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং মব জাস্টিস চলছে বলেও দাবি করে জাতীয় নাগরিক কমিটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচারী সরকারের দোসররা হায়নার মতো অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় তিনি আরও বলেন,
ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়ে নস্যাতের যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে। শনিবার বিকেল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনারে স্মরণ সভা করে বিএনপি। বৃষ্টি মাথায় নিয়ে চলে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবার ও নির্যাতিত পরিবারের সদস্যরাও। আমার ছেলে আন্দোলনে দুইটা চোখ হারাইছে। আমার ছেলে, আমি খুবই গরিব। আমার ছেলে, আমি যে তোমার বেঁচে আছি এই তোমায়, আমার ছেলের কে দেখবো, দেখার কোনো লোক নেই। আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। স্বৈরাচারী সরকারের আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষাণী, এবং এই আন্দোলন, আপনাদের যে ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয়, তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণের দাবি জানান বিএনপি মহাসচিব। এ সময় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলারির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় নস্যাতের সব চক্রান্ত রুখে দেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে গুম হওয়া 3 ইউপি চেয়ারম্যানের খোঁজ মেলেনি 14 বছরেও। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তারা গুম হয়েছেন বলে দাবি স্বজনদের। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন করে প্রিয়জনের ফেরার অপেক্ষায় তারা। মেরে ফেলা হলেও অন্তত মরদেহ ফেরত চায় পরিবার। ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এএসএম শহীদুল আলম সিরাজ, ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। 2012 সালের 6 মার্চ বিএনপির ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার পর ফেরার পথে নিখোঁজ হন তিনি। 12 বছর ধরে অপেক্ষায় আছে স্ত্রী ও তার 2 ছেলে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ তথ্য নেই তাদের কাছে। বিএনপি না, আমি বলবো যে কোনো দলেই কোনো প্রয়োজন নাই। যদি নিজের দেশে কথা বলতে না পারি, নিজের সম্মান রক্ষা করতে না পারি, আমরা আমাদের আপনজনদের খবর না পাই, তাহলে এইসব দরকারি কি, এই পার্টির দরকারি কি? কলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নজরুল ইসলাম বাচা। 2010 সালের নভেম্বরে গাজীপুর থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই থেকে খোঁজ নেই তার। একই বছরের মার্চে চট্টগ্রামের খুলশী থেকে গুম হন রাউজানের বাগুয়ান ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফর। তিনি ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন গুম হওয়াদের খোঁজ পাওয়ার আশা করছে পরিবার। ছোট ছেলে এখন ক্লাস 8-এ পড়তেছে, পড়ালেখা করাচ্ছি আর কি। বাপের তো অনেক সুনাম, জানে যদি গোসিনায় হাটে যান, ওনার তার সম্মানের কথা কেউ অসম্মান বলবে না। যদি ওনাকে র্যাফে বা সাদা পোশাকে যারা ওনারা এই গুমটার পরিচালনা করেছেন, যদি ওনাকে মেরে ফেলাই বা ওনাকে বা যেখানে যেটা করুক, যে জিনিসটা আমরা পাওয়ার জন্য আহ্বান জানাবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান গত 15 বছরে গুম হওয়া কয়েকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন বলে মন্তব্য করেছে সম্পাদক পরিষদ। শনিবার এক বিবৃতিতে তারা জানায়, এসব মামলা আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যথাযথ যাচাই করে অভিযুক্ত সাংবাদিকদের সংশ্লিষ্টতা না পেলে তাদের দ্রুত অব্যাহতি দেওয়ারও আহ্বান জানায় সম্পাদক পরিষদ। বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিক অপরাধ করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেসব সাংবাদিক গত সরকারের নিপীড়নমূলক কর্মকাণ্ডে সমর্থন দিয়েছে, প্রেস কাউন্সিলের মাধ্যমে কমিটি করে তাদের বিরুদ্ধে তদন্ত করারও আহ্বান জানায় সম্পাদক পরিষদ। সেখানে দোষী সাব্যস্ত হলে প্রেস কাউন্সিল আইনে তাদের সাজাও হতে পারে। এছাড়া
প্রেস কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রচলিত আইনে দোষীদের বিচার হতে পারে বলেও জানায় সম্পাদক পরিষদ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ রূপে সচল করা যায়নি রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো। নাগরিক সেবা পেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। কর্মকর্তারা বলছেন, কার্যালয় সংস্কার হলেও প্রয়োজনীয় আসবাব সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা যায়নি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে হামলা নাশকতায় বিধ্বস্ত হয় রাজশাহী সিটির ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলো। লাপাত্তা বেশিরভাগ ওয়ার্ডের কাউন্সিলররাও। যেসব ওয়ার্ডে কাউন্সিলর অনুপস্থিত সেখানে নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্কার হয়েছে কার্যালয়গুলো, তবে নেই চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় অনেক সরঞ্জাম। তাই পূর্ণাঙ্গ রূপে সেবা কার্যক্রম চালু করা যাচ্ছে না। জন্ম নিবন্ধন আমরা এখান থেকে করতে পারছি না, আমরা তাদের কাগজপত্র জমা নিয়ে আমরা বাইরে থেকে কাজ করে নিয়ে এসে কমপ্লিট করে দিচ্ছি। এছাড়াও ওয়ারিশন সনদ, প্রত্যয়ন, সব রকম সেবাই আমরা এখান থেকে চেষ্টা করছি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপে সচল করতে বড় বাজেট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঙ্গে দরকার কর্মকর্তাদের পেশাদারী মনোভাব। এটাকে কঠোরভাবে আমাদের যারা এখান কর্তৃপক্ষ আছেন বর্তমানে, এই কর্তৃপক্ষকে নজরদারি দেওয়া দরকার এবং আমাদের কাজগুলো যাতে তারা ফাংশনাল করে এবং মানুষের সেবা যাতে নিশ্চিত হয়, সে ক্ষেত্রে তাদের উদ্যোগী ভূমিকা নিতে হবে। সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জানিয়েছেন, নাগরিক সেবা নিশ্চিতে সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্পোরেশনের আর্থিক কোনো সংকটও নেই। একজন সচিবের পদে যিনি সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা, তাদেরকে আমরা কাজগুলোকে সচল রাখার জন্য বলেছি। তো সেই ক্ষেত্রে যদি না পাওয়া যায় কম্পিউটারে, যাতে কোনো কিছু যদি ঘাটতি থাকে, আমরা বলেছি তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করে দেওয়ার জন্য। রাজশাহী সিটির 30টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ সমর্থনপুষ্ট ওয়ার্ড কাউন্সিলর ছিলেন 26টি ওয়ার্ডে। তারা সবাই এখন পলাতক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নগদ টাকা উত্তোলন বাড়ায় কমেছে ব্যাংক আমানতের পরিমাণ। গত জুলাইয়ে উত্তোলন বেড়েছে 0.41%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে নানা অনিয়ম দুর্নীতির কারণে আস্থা কমেছে মানুষের, ফলে কমেছে আমানত। এই পরিস্থিতিতে রাজধানীতে বেড়েছে সিন্দুক বেচাকেনা। ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই মাসে দেশের বিভিন্ন ব্যাংক থেকে নগদ উত্তোলন হয়েছে 2,91,630 কোটি টাকা। আগের বছরের তুলনায় এ জুলাইয়ে নগদ টাকা উঠানোর হার 9.49% বেড়েছে। এর ফলে কমেছে ব্যাংকে আমানতের পরিমাণ। জুলাই মাসে 0.46% কমে মোট আমানত দাঁড়িয়েছে 17,34,026 কোটি টাকায়। এদিকে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ টাকা রাখার প্রবণতার কারণে রাজধানীতে বেড়েছে সিন্দুকের চাহিদা। ব্যাংক, বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সিন্দুকের ব্যবহার থাকলেও এখন বাসাবাড়ির জন্য সিন্দুক কিনছেন অনেকে। একটা জিনিস রাখবো, যদি রাখার পরে যদি নিশ্চয়তা না পাই, সেটা নেওয়ার চাইতে আমার যেটা গ্যারান্টি পাবো সেটাই নেওয়াটা ভালো না? লকার কেনার উদ্দেশ্য হলো আমরা যে জিনিসপত্রগুলো রাখি এগুলো সেফটির জন্য একটু ভালো মানের লকারেই এটা প্রয়োজন রাখা উচিত। যারা অনেক বেশি টাকা বা গোল্ড রাখবে তারাই এটা নিতে আসে। অনেক ধরনের কাস্টমার আছে, যেমন সিকিউরিটি পারপারসন হাই চায়, যেরকম ফিঙ্গারপ্রিন্ট আছে, পাসওয়ার্ড আছে, মাস্টার কি আছে, এগুলো হচ্ছে তো আর কেউ হ্যাক করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে ব্যাংক খাতে নানা অনিয়মের কারণে গ্রাহকের অনাস্থা বেড়েছে। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ নিজের কাছে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সারা জীবনের সঞ্চয়টা যদি একটি ব্যাংকে আটকা পড়ে যায়, সে তো অসহায় হয়ে যাবে। সুতরাং তার জীবন রিস্কে পড়ে যাবে। সুতরাং সে 100% যখন নিশ্চিত না হবে, তখন সে টাকাটা, সুটকেসের টাকাটাকে আবার ব্যাংকে ফেরত আনবে না। সাধারণ মানুষের কাছে যখন মনে হবে যে প্রফেশনালিজম ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে, তখন সবার আস্থা ফিরে আসবে। ব্যাংক খাতে সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ফলে মানুষের আস্থা দ্রুত ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরে নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আজও এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে শনিবার সারাদিনই বৃষ্টি থাকায় পথে নেমে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থলন নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ সারা দেশের আকাশই মেঘাচ্ছন্ন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারী, অতি ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। বিভিন্ন অঞ্চলে প্রায় এক সপ্তাহ তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় খেটে খাওয়া লোকজনকে। বৃষ্টিতে ভিজে বিভিন্ন গন্তব্যে রওনা হন অনেকে। আবহাওয়াটা তো একটু সুস্থ অনুভব হচ্ছে, ঠান্ডা একটু আছে, গরমটা নাই, এইটুকু আর কি। রিক্সা ভাড়া তো পরিমাণ মতো কিছু বেশি চাচ্ছে তারা, বা যেতে চাচ্ছে না, এটাই অনীহা। যেমন আমি হেঁটে যাচ্ছি, এখন হাসপাতালে যাব। বৃষ্টিতে তো ভোগান্তি আছি, তারপরে বৃষ্টির বন্যা প্যাসেঞ্জার অনেক কম, মানুষজন বাইরেই না তেমন। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে। সারাদিন সারা দেশে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। এটা আগামী 24 ঘন্টা আরও এটা কন্টিনিউ করবে এমন বৃষ্টি। 24 ঘন্টা পরে যে এটা বৃষ্টির পরিমাণ কমে আসবে। আমরা আশা করছি আগামীকালের পরে পরশু দিন যে বৃষ্টির মাত্রা কমে আসবে, তারপরের দিন যে অনেক ক্ষেত্রে এই বৃষ্টিটা ড্রাই আউট হয়ে যাবে। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 14 জেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে এখনো পানিবন্দী আশপাশের অন্তত 80টি গ্রামের মানুষ। এছাড়া পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে বৃষ্টি কমায় সৈকতে হাজারো পর্যটকের ঢল নামে। বুধবার থেকে টানা বৃষ্টিতে বাড়তে শুরু করে মাতামুহুরী, বাঘখালী ও নাফ নদীর পানি। বৃহস্পতিবার রাতে পানি ঢুকে লোকালয়ে তলিয়ে যায় কক্সবাজার শহরের 60% এলাকা এবং আশেপাশের প্রায় 100 গ্রাম। শুক্রবার রাতে বৃষ্টি কমে আসায় নামতে শুরু করে পানি, তবে এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া ফসলি জমি ও চিংড়ি ঘের ডুবে যাওয়ায় ক্ষতির সংখ্যায় স্থানীয়রা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, গাছপালা পড়ে, এমনকি যেত পরিমাণ পানি উঠছে খাদ্য পর্যন্ত রান্না করতে পারতেছি না। কিছু ঘর পানিবন্দী, আবার কিছু পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে, এখন কাদা আছে ঘরের মধ্যে। তবে বৃষ্টি কমলেও কমেনি পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টায় প্রশাসন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায়, বিভিন্ন প্লাবিত এলাকায় আমরা গিয়ে আমাদের যারা আশেপাশে আমাদের জনগণ যে বসতি আছে, আমরা তাদেরকে আমরা চাই তারা যাতে নিরাপদ আশ্রয়স্থানে সরে আসে। এদিকে শহরের পানি নামতে থাকায় স্বস্তিতে পর্যটকরা। বৃষ্টি উপভোগে সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। পরিবেশ এখন যা আছে মোটামুটি অনেক সুন্দর। এই পরিবেশ সবসময় পাওয়া যায় না, আমাদের অনেক ভাগ্য যে এই পরিবেশটা পেয়েছি। এর আগে শুক্রবার আলাদা দুটি স্থানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জন মারা যায়। সাগরে ট্রলার ডুবে মৃত্যু হয় 2 জনের। এছাড়া স্রোতের টানে ভেসে যায় 1 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বন্যার পানি কমলেও লক্ষ্মীপুরে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। রোগী বাড়ায় হাসপাতালের বারান্দা মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট, বাসাবাড়িতে হাঁটু সমান পানি। দীর্ঘদিনের বন্যা পরিস্থিতির মধ্যে দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দৈনিক গড়ে ভর্তি হচ্ছে 80 থেকে 90 শিশু রোগী। বেডে জায়গা না হয় হাসপাতালের বারান্দা মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেককে। পরিবেশ এতটাই খারাপ অবস্থা, রোগীরা ঠিকমতো বেড পাচ্ছে না, নিচে এখানে সেখানে ফ্লোরে শুয়ে আছে। কলেরা, আমশা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। অনেক রোগী সদর হাসপাতালে আসছে, এখানে কোনো বিন্দু পরিমাণ জায়গা খালি নাই। ডাক্তার এখানে কম, আর আপনার বিশেষ করে ইমার্জেন্সি রোগীদের জন্য টলিও কম। টলি একটা লই একজনে একটা লই টানাটানি করতো। তবে বন্যার্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা।
আমি আশ্বস্ত করতে চাই কেউ আতঙ্কিত হবেন না। আমরা আমাদের সরকারি হাসপাতালে আমাদের যে ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। এবং ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ, সেহেতু সকলের কাছে অনুরোধ যে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করে। কেবল সদর হাসপাতাল নয়, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে রোগীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে, গ্রাস করছে লোকালয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় সপ্তাহ দুয়েক ধরে পার ভাঙছে পদ্মার। 1.5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে গেছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙনে হুমকির মুখে পাইনপাড়া, মাঝিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্তত 300 বাড়িঘর। 30 বিঘা জমি ছিল, এখন 30 বিঘার 20 বিঘা ভাই নদী গর্ভে নিয়ে গেছে। 150 থেকে 200 পরিবার এখান থেকে চলে গেছে, এখন নদী পুরোপুরি হুমকির মুখে। আমাকে ওখানে যদি একটা বেরিবান দিয়ে দিত সরকারে, তাহলে আমাকে ভালো হইতো আর কি। আর আরো কথা হলো, মনে করেন যদি সরকারে যদি এই ডেজার্টটি ফিরে দিত তা আরো ভালো হইতো। নদী থেকে অবৈধভাবে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলায় এমন ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে এই মাটি কাটার কারণে। গত এক সপ্তাহে প্রায় 300 ঘরবাড়ি নিয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। অতএব এই অশুভ ইসের থেকে পরিত্রাণের জন্য খুব দীর্ঘ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যান্য বছরের মতো এবার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং করতে পারেননি পানি উন্নয়ন বোর্ড। তারা বসে আছে বরাদ্দ পাওয়ার অপেক্ষায়। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের হচ্ছে পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। পদ্মার ভাঙন ঠেকাতে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলা বন্ধ সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের নদী ভাঙন নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, ভাঙন বাড়ার পরে অবৈধভাবে বালু তোলা কি বন্ধ হয়েছে? স্থানীয়দের আপত্তির পর কিভাবে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে, আর প্রশাসন কেন বসে আছে এতদিন পর্যন্ত? যেখানে ভাঙন শুরু হয়েছে তার পশ্চিমেই কিন্তু এখনো ড্রেজিং নিয়মিত চলছে, এ কারণেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। বিশেষ করে সৈয়দপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার 2 নম্বর যে ওয়ার্ডটি আছে, আহমদ মাঝি কান্দি, এই কান্দিতে কিন্তু প্রতি বছরই ভাঙে, কিন্তু এবছর কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ ভাঙনের তীব্রতা বেড়েছে। আমরা দেখেছি যে আমরা এক ব্যক্তির সাথে কথা বলেছি যার নাম আনোয়ার হোসেন মাঝি। তিনি যেমনটা জানিয়েছেন যে তার বাবার 30 একর জমি ছিল, সেই জমি ভেঙে প্রায় 20 একর জমি নদীগর্ভে চলে গেছে। পাশাপাশি যে 10 একর জমি রয়েছে সেই জমিতেও যে ঘরবাড়ি ছিল তাও এই ভাঙনের কবলে পড়ে তারা সরিয়ে নিয়েছে। তারা যেটা দাবি করছেন যে তাদের যেই ইউনিয়নটা আছে, যেই গ্রামটা আছে, এই গ্রামটার পশ্চিম পাশেই প্রভাবশালীরা প্রতিদিন যে বালু উত্তোলন করেন খনন যন্ত্রের মাধ্যমে, এই বালু উত্তোলনের ফলেই কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে। তারা এখন ভাঙনের দিশেহারা, কেউ ওইখান থেকে ট্রলারের মাধ্যমে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। আমরা দেখেছি যে মাঝির যেই মঙ্গল মাঝির ঘাটটি রয়েছে, এই ঘাটের পাশেই কিন্তু তারা অনেকে আশ্রয় নিয়েছেন। তো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আমরা 200 ভাঙন কবলিত মানুষ পরিবারের তালিকা করেছি, যে তালিকাতে তালিকা করে তাদের সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এখন যেতে পারছে না, তারা গিয়ে এটা পুনরায় আবার সহযোগিতা করবেন। এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে প্রতি বছরই ভাঙন ঠেকাতে কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করেন। এবছর কিন্তু তাদের বরাদ্দ নেই, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে তাদের বরাদ্দ আসলে তারা এই ভাঙন রোধে কাজ করবেন। তবে স্থানীয়দের দাবি যে ভাঙন কবলিত এলাকাটি রয়েছে এখানে যেন শক্তপোক্ত একটা বেড়িবাঁধ দেওয়া হয়, পাশাপাশি তাদের যেন সরকারিভাবে থাকা জায়গা করে দেন। এই ছিল জাজিরার ভাঙনের সর্বশেষ।
শরীয়তপুরের জাজিরা থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সগীর হোসেন। আজ থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। শনিবার বিজিএমইএ ভবনে এক মত বিনিময় সভায় এসব কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় কারখানা মালিকরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে 270টি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতে 2 সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। সাভারের আশুলিয়া ও গাজীপুরের একাধিক কারখানায় হামলা হলে বন্ধ করে দেয়া হয়। শনিবার কারখানা খুললেও দুপুরের পর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে চলে যায়। অনেকের পোস্টিং নাই। ব্যবসায়ীরা বলছেন, হামলায় বহিরাগতরা জড়িত। কারখানা বন্ধ থাকলে ক্রেতা অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তাদের। মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করবো, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম, যা চান আমি লিখে দেবো। ফ্যাক্টরি না চলে না চলবে, শ্রমিক বন্ধ হলে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। বিজিএমইএ সভায় বেতন বাড়ানো, চাকরি নিরাপত্তা সহ বৈষম্য কমানোর দাবি জানান শ্রমিক নেতারা। কিছু মানে নেই, আবার মানছে সব, মানে 2-3টা মানে নেই। আপনাদেরকে একটা ফিঙ্গারপ্রিন্ট করতে দেওয়া হয়েছিল যে এখানে শ্রমিকদের ডাটাটা সংরক্ষণ হবে। সেই ডাটাবেস দিয়ে শ্রমিকদেরকে কালো তালিকা করা হয়েছে যাতে তারা অন্য ফ্যাক্টরিতে চাকরি না পায়। কারখানা নিরাপত্তা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক শাস্তির কথা জানায় নিরাপত্তা বাহিনী। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম। শ্রমিকদের সমস্যা সমাধানে সেল গঠন করা হয়েছে। মামলা তুলে নেওয়া সহ ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেনটিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেনটিভের জন্য বসে থাকা হয়। পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথাও জানান উপদেষ্টা। সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। এবং একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে পলিথিন নয়, সবচেয়ে বেশি দূষণ তৈরি করছে প্লাস্টিকের কণা। এটি শুধু মানবদেহ নয়, বিপন্ন করছে পুরো বাস্তুতন্ত্র। জল থেকে ডাঙা সব প্রাণী এর শিকার। আর এর দূষণ তৈরি করছে সকালের টুথপেস্ট থেকে শুরু করে প্রসাধনী, পানির বোতল ও নিত্যপণ্যের মোড়ক থেকে। আধুনিক জীবন বদলে দেয়া এক উপাদান প্লাস্টিক। নাগরিক বর্জ্যের শীর্ষ এটি। নদ নদী খালবিল হয়ে গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে জলজ প্রাণীর খাবার। বিশ্বের শীর্ষ 10 দূষণকারী দেশের তালিকায় থাকা বাংলাদেশের জল থেকে ডাঙা সব প্রাণী এই দূষণের শিকার। যখন মাটির সঙ্গে ইকোসিস্টেমের সঙ্গে মিশে যাচ্ছে তখন কিন্তু মাইক্রোপ্লাস্টিক হয়ে পরিবেশের উদ্ভিদের মাধ্যমে এবং এক প্রাণী এক অর্গানিজম থেকে আরেক অর্গানিজমে এইভাবে ইকোসিস্টেমে ঢুকে যাচ্ছে এবং উদ্ভিদের যেমন ফিজিওলজিক্যাল প্রবলেম করছে, প্রাণীরও কিন্তু ফিজিওলজিক্যাল প্রবলেম করছে। 53টি কসমেটিক্স পণ্যে আমরা ছোট্ট ছোট মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাই, যেটি খুবই আশঙ্কাজনক। কারণ এই মাইক্রোপ্লাস্টিকগুলো বা মাইক্রোবিডসগুলো পানিতে যাচ্ছে, পানি থেকে যায় মাছের পেটে যায় এবং সেখানে মানবদেহে আসার ঝুঁকি তৈরি করে। সকালে টুথপেস্ট থেকে শুরু করে ফেস ওয়াশ, বডি ওয়াশ, নেইল পলিশ, প্রসাধনী সামগ্রী ও ডিটারজেন্ট পাউডারেও আছে মাইক্রোপ্লাস্টিক। এর বাইরে পানির বোতল ও নিত্যপণ্যের মোড়কে প্লাস্টিক কণা ঢুকছে মানবদেহে। ব্রেইন থেকে শুরু করে আপনার কিডনি, লিভার, হার্ট, স্পার্ম, রাইট, তারপর ইভেন ব্রেস্ট মিল্ক, রাইট, সেখানে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ডিটারমাইন করা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এখন আমরা কতটুকু মাইক্রোপ্লাস্টিক এই অ্যাকোয়াটিক, বিশেষ করে ফিশ বা আদার যে অ্যানিমালসগুলো আছে, সেটা ডিটারমিনেশনের মধ্যে আমাদের কাজটা সীমাবদ্ধ আছে। জাতিসংঘের চুক্তি অনুযায়ী 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। আর 2026-এর মধ্যে লক্ষ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার 90% পর্যন্ত কমানো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কুমিল্লার কৃষকরা।
আমনের মৌসুম ধরতে বীজতলা তৈরি সহ চারা সংগ্রহে নেমে পড়েছেন তারা। তবে চারা সংকটে বিপাকে চাষিরা। এবার ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা। এতে ক্ষতির মুখে পড়ে জেলার কৃষি। আউশের পাকা ধান আর রোপা আমনের বীজতলার ক্ষতি সবচেয়ে বেশি। এখন বানের পানি নেমে যাওয়ায় বীজতলা তৈরি ও চারা সংগ্রহ করছেন কৃষকরা। তবে পর্যাপ্ত চারা পাওয়া যাচ্ছে না। অনেকে বেশি দাম দিয়ে সংগ্রহ করে মৌসুম ধরতে তোড়জোড় শুরু করেছেন। সরকারিভাবে সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। সবাই শূন্য, কেউর কাছে কিছু নেই। হয়তো যারা যারা হাতে কিছু টাকা আছে এই দূরের থেকে জালি অল্প একটু কিনে আনে, এই আলি দিয়ে চলতো না। এখন পাকা ধান যেদিন রাত্রে হয়েছে ওদিন যদি না হইতো না, ভাঙা না পড়তো পর দিন ধান কাটতাম। সব শেষ ভাই। কৃষকের যদি সহায়ন একটু সহযোগিতা করে তাহলে সবচেয়ে কৃষক আবার দাঁড়াইতে পারবে। কৃষি বিভাগ বলছে প্লাবনের পলিমাটি আশীর্বাদ হতে পারে কৃষকদের। এছাড়া তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কথা জানান কর্মকর্তারা। আঞ্চলিক মৃত্তিকা গবেষণাগার আছে, মাটির নমুনা নিয়ে যদি কেউ পরীক্ষা করে উনি কিন্তু একটা মাটির কমপ্লিট সার সুপারিশমালা পেয়ে যাবে একটা ফসলের জন্য। এটা তার জন্য ব্যয় সাশ্রয়ী হবে এইভাবে যে পরিমাণ মতো সার দিয়ে মানে অধিক মাত্রায় ফলন পাইতে পারে। কৃষি প্রণোদনার বিষয়টা আসলে আমরা তথ্যগুলো কালেক্ট করেছি, এটা স্ব মন্ত্রণালয় তারা তাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলেছে, ইতিমধ্যে তারাও তাদের চাহিদা দিয়েছে এবং কৃষির যে কার্যক্রম ইতিমধ্যে কিছু কার্যক্রম তারা শুরুও করেছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের তথ্য মতে বন্যায় কুমিল্লা জেলায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ 750 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদন ঘাটতিতে চাহিদার তুলনায় দেশে মাথাপিছু দুধের প্রাপ্যতা কম। এরই মধ্যে গোখাদ্যের অতিরিক্ত দামে অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা। দুধের উৎপাদন খরচ কমাতে উন্নত জাতের গাভী পালনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন বছরে 5,000 কোটি টাকার গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি হয়। সরকারি নীতি সহায়তা পেলে তা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশে নিবন্ধিত গাভীর খামার ৬৯,৮৩৯টি। ৯৯% খামারেই গরুর সংখ্যা ২০টির নিচে। রংপুর, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি জেলায় এমন অনেক খামার গড়ে উঠেছে, যা প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সম্প্রতি গোখাদ্যের অতিরিক্ত দামে চ্যালেঞ্জের মুখে দুগ্ধ খামারিরা। দুধের তুলনায় খাদ্যের দামটা একটু বেশি। আমার মিলিমিটারের দুধ বেচেছে 52-55 টাকা আসতেছে, তাতে তো আমার পোষায় না। দেশে গড়ে গাভী প্রতি দৈনিক দুধের উৎপাদন 6 লিটারের কম। ভারতে যা 15 থেকে 16 লিটার, যুক্তরাষ্ট্রে 50 লিটারের বেশি। গবেষকরা বলছেন দুধের উৎপাদন বাড়লে লাভবান হবেন খামারিরা। এজন্য দেশের পরিবেশে সহনশীল উন্নত জাতের গাভী পালন উৎসাহিত করতে হবে, কমাতে হবে দানাদার খাবারের ওপর নির্ভরতা। দেশীয় যে জেনেটিক রিসোর্স আছে সেগুলো, যেগুলো হাইল্ডিং যে জেনেটিক রিসোর্স গুলো আছে, এবং সিন্ধি সাইওয়ালের দিকেও নজর দিতে হবে। বিফোর পাস্টুরেশন এবং আফটার পাস্টুরেশন যে অ্যানিমেলের যে সময় নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয় এই সময় আপনাকে স্পেশাল রেশন সাপ্লাই দিতে হবে। গত অর্থ বছরে প্রায় 1,59,00,000 মেট্রিক টন তরল দুধের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 1.5 কোটি মেট্রিক টন। 5 বছরে উৎপাদন 1.5 গুণ হলেও গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্যের আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $400 মিলিয়ন। আর 6 বছরে দেশের বাজারে তরল দুধের দাম বেড়েছে 50% পর্যন্ত। কোল্ড চেইনের ভেহিক্যাল রিকোয়ারমেন্ট আছে, এটার উপর যদি ডিউটি কমানো হয়, পাশাপাশি অ্যাসেপ্টিক প্যাকেজিংয়ের ডিউটি যদি আরও কমানো হয়, তাহলে আমরা আরও সহজ লভ্য এবং কম খরচের ভিতরে দুধটাকে কিন্তু মার্কেটিং করতে পারবো। ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় উৎপাদন বাড়াতে দুগ্ধ খামার স্থাপনে সহজ শর্তে ঋণ কর্মসূচি বাড়ানোর তাগিদ শিল্প সংশ্লিষ্টদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।